আমি যদি আপনাকে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং বিপজ্জনক সাপের কথা বলি তাহলে আপনার মাথায় টাইটানোবোয়ার কথাই সবার আগে চলে আসবে। আর অন্যদিকে সবথেকে বিপজ্জনক শার্কের নাম আপনাকে বলার প্রয়োজন নেই, কারণ আপনি এটা জানেন মেগালোডন শার্কের সবথেকে ভয়ঙ্কর প্রজাতি। সমুদ্রের সাপ এবং শার্ক দুজনেই সহজেই থাকতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দুই প্রাণী যদি সমুদ্রে একসাথে লড়াই শুরু করে তাহলে সেই লড়াই দেখতে কেমন হবে আর কে জয়ী হবে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি মেগালোডন এবং টাইটানোবোয়ার মধ্যে একজনকে বেছে নিন এবং ভিডিওর শেষে কমেন্টে বলুন আপনি কি জয়ী হয়েছেন নাকি হেরেছেন। সবার আগে আমরা মেগালোডনের সম্পর্কে জেনে নিব। এই বিশালাকার প্রাণীর এই পৃথিবীতে থাকার প্রমাণ আমরা তখন পাই যখন বিজ্ঞানীরা 7 ইঞ্চি লম্বা দাঁতের জীবাশ্ম খুঁজে বের করে। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যখন সেই দাঁত দিয়ে তার চোয়াল বানানো হয় তখন সেইটা এত বড় ছিল যে সেইটাতে একসাথে 3 জন মানুষ খুব সহজেই ফিট হয়ে যেত। আর সেখানে যদি আমরা টাইটানোবোয়ার কথা বলি তাহলে 2009 সালে এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সেই সময় মাটির নিচ থেকে 42 ফিট লম্বা সাপের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। মানুষজন যখন এই সাপের সম্পর্কে জানতে পারে তখন সবাই অবাক হয়ে যায়, কেননা তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এই পৃথিবীতে এত বড় সাপের অস্তিত্বও ছিল। মেগালোডন আজ থেকে প্রায় কোটি বছর আগে সমুদ্রে রাজত্ব করত, আর সে আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আর অন্যদিকে টাইটানোবোয়া এই পৃথিবীতে 6 কোটি বছর আগে থেকে বসবাস করত, কিন্তু সে মেগালোডন আসার আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। যার সহজ অর্থ হলো এই দুই প্রাণীর একে অপরের সাথে কখনোই লড়াই হয়নি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবথেকে বড় সাপের সাথে যদি সবথেকে বড় শার্কের লড়াই হতো তাহলে তাদের মধ্যে কে জয়ী হতো এবং এই লড়াই কতটা ভয়ঙ্কর হতো? তাহলে এখন আসি আসল টপিকে। মেগালোডন লম্বায় প্রায় 18 মিটার অর্থাৎ প্রায় 60 ফিটের আশেপাশে ছিল, যা আজকের সময়ে উপস্থিত সবচেয়ে বড় শার্ক দ্য গ্রেট হোয়াইট শার্কের থেকে অনেক বড় ছিল। মেগালোডনের চোয়াল প্রায় 3 মিটার বড় ছিল, আর এইটাতে 277টি দাঁত থাকতো, আর এই দাঁতগুলো লম্বায় প্রায় 2 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হতো। এই শার্ক যে কোনো শিকারের উপর হামলা সামনে থেকে নয় বরং সাইড থেকে করত। মেগালোডন যখন শিকারকে মুখের ভিতরে গ্রাস করত তখন তার প্রেসার প্রায় 10 টনের আশেপাশে থাকতো, আর এই প্রেসার যে কোনো কচ্ছপের শেলকেও খুব সহজেই চুরমার করতে পারত। সমুদ্রের ভিতরে থাকা এই শার্ক নিজের দ্রুত গতির জন্য পরিচিত, কেননা কোনো শার্ক যদি 22 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সাঁতার কাটতে পারে তাহলে সেইটা কোনো সাধারণ ব্যাপার নয়। আর যেখানে টাইটানোবোয়া আসার 100 বছর আগে পর্যন্ত জাইগান্টোফিশকেই পৃথিবীর সবথেকে বড় সাপ বলে মনে করা হতো, যা লম্বায় প্রায় 10 মিটার অর্থাৎ 33 ফিট পর্যন্ত হতো। আর বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে এর থেকেও বড় সাপ ইতিহাসে আর কখনোই হতে পারে না। কিন্তু যখন টাইটানোবোয়ার জীবাশ্ম খুঁজে পাওয়া যায় তখন সেইটা সারা বিশ্বের বিজ্ঞানীদেরকে হতবাক করে দিয়েছিল, কেননা টাইটানোবোয়া লম্বায় প্রায় 42 ফিট পর্যন্ত ছিল, যেটা প্রায় জাইগান্টোফিশের থেকেও 10 ফিট লম্বা ছিল। টাইটানোবোয়া বর্তমানের অ্যানাকোন্ডার মতোই দেখতে ছিল, কিন্তু আকারে তাদের থেকে বড় এবং শক্তিশালী ছিল। টাইটানোবোয়াও একটি সাধারণ সাপের মতো নিজের শিকারের শ্বাসনালী চেপে ধরে তাকে দম বন্ধ করে মেরে ফেলত, আর সে তার শিকারকে ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখত যতক্ষণ না শিকারের মৃত্যু হতো। বিশেষজ্ঞদের মতে এই সাপ তার বেশিরভাগ সময় পানিতেই কাটাতো। মেগালোডনের মতো এই সাপও পানিতে অনেক দ্রুত সাঁতার কাটতে পারত, কিন্তু এদের গতি ঘন্টায় 10 কিলোমিটারের আশেপাশে থাকতো, যা মেগালোডনের গতির অর্ধেক ছিল। এর অর্থ হলো যে গতির দিক থেকে মেগালোডন টাইটানোবোয়ার থেকে অনেক এগিয়ে রয়েছে। তাই যদি টাইটানোবোয়া মেগালোডনের সাথে জিততে চায় তাহলে টাইটানোবোয়াকে সবার আগে মেগালোডনের পুরো শরীরকে ভালোভাবে চেপে ধরতে হবে, কারণ টাইটানোবোয়াও অন্যান্য সাপের মতোই একটি সাপ। তাই সে অন্যান্য সাপের মতোই তার শিকারকে কুণ্ডলি পাকিয়ে চেপে ধরেই মারতে পারত। কিন্তু মেগালোডনের শরীরকে পেঁচিয়ে ধরা প্রায় অসম্ভব ছিল, কেননা যেখানে টাইটানোবোয়া লম্বায় প্রায় 22 ফিট ছিল সেখানে মেগালোডন লম্বায় প্রায় 60 থেকে 77 ফিটের আশেপাশে ছিল। আর একটি মেগালোডনের ওজন প্রায় 10টি হাতির সমান হতো, যা টাইটানোবোয়ার ওজনের থেকে প্রায় 8 গুণ বেশি। যার সহজ অর্থ হলো যে টাইটানোবোয়া যদি মেগালোডনের শরীরকে পেঁচিয়েও ধরে তারপরেও মেগালোডনকে মেরে ফেলা অসম্ভব হয়ে যেত, কেননা মেগালোডনের জন্য টাইটানোবোয়ার কুণ্ডলী ভেঙে দেওয়া কোনো বড় ব্যাপার ছিল না। এই দুইজনের লড়াই যদি দেখা যায় এবং এদের আকার যদি দেখা যায় তাহলে টাইটানোবোয়ার লম্বাই তার জন্য সবথেকে বড় দুর্বলতা ছিল, কেননা এত বড় আকার হওয়ার কারণে মেগালোডনের জন্য তাকে ধরা আরো সহজ হয়ে যেত, কারণ মেগালোডন টাইটানোবোয়ার শরীরের যে কোনো অংশে সহজেই ধরে ফেলতে পারত। আর এইদিকে টাইটানোবোয়া কিছুই করতে পারত না। যেমনটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে
বলেছিলাম মেগালডনের বাইট ফোর্স প্রায় 10 টনের আশেপাশে হতো। আর যদি ভুল করেও টাইটানোবোয়া মাত্র একবারের জন্য মেগালডনের চোয়ালে ফেসে যায় তাহলে চোখের পলকেই তার শরীর টুকরো টুকরো হয়ে যেত। শুধু তাই না, টাইটানোবোয়ার পুরো শরীরকে খাওয়ার পরেও মেগালডনের পেট ভরতো না। হয়তো এই তথ্যগুলো থেকে আপনার সন্দেহ দূর হয়েছে যে এই দুইজনের লড়াইয়ে কে জিতবে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের মতামত জানতে চাই। আপনি ভিডিওর শুরুতে যেই প্রাণীটিকে বেছে নিয়েছিলেন সেটা কি জিতেছে নাকি হেরেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।